লন্ডনে মা ছেলের প্রতীক্ষিত আবেগঘন আলিঙ্গন, নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা, নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে ক্লিনিকে নিলেন তারেক রহমান। উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন, সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয়র পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানিয়েছেন ডক্টর ইউনূস। সংস্কার পরিকল্পনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সমর্থন। রাজুকের প্লট নিতে ক্ষমতার অপব্যবহার করেন শেখ হাসিনা, জানালো দুদক। দিল্লিতে তার অবস্থানের সময়সীমা বাড়ালো ভারত। জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানী সহ 11 জেলায় বৈষম্য বিরোধীদের জনসংযোগ। আহতদের পুনর্বাসনে আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করবে না ছাত্র জনতা। আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের স্মারকলিপি। কাল আবার শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। বিগত সরকারের চুরির জন্য শিল্প খাতে বাড়াতে হচ্ছে ট্যাক্স, জানালেন বাণিজ্য উপদেষ্টা। থমকে যেতে পারে বিনিয়োগ, শঙ্কা বিশ্লেষকদের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। দীর্ঘ 7 বছর পর দেখা হলো মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া তারেক রহমানের আলিঙ্গনে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে গত রাতে ঢাকা থেকে রওনা হওয়া বিশেষ বিমানটি লন্ডনে পৌঁছায় স্থানীয় সময়ে বুধবার সকাল 9টা নাগাদ। এ সময় খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন দলের উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দীর্ঘ 7 বছর পর মা ছেলের মুখোমুখি সাক্ষাৎ, তাই আবেগ মানেনি কোনো আনুষ্ঠানিকতা কিংবা নিয়মের বাধা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। স্থানীয় সময় সকাল 9টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমান। ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লাউঞ্জে কিছু সময় অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন রওনা হন হাসপাতালের পথে। মা খালেদা জিয়াকে নিজে ড্রাইভ করে নিয়ে যান বড় ছেলে তারেক রহমান, সাথে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমানও। খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে সমাগম ছিল বিএনপি নেতাকর্মীদের। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন মাঝরাত থেকেই। ঈদের চাঁদ উঠেছে, যেরকম ঈদের চাঁদের উঠলে যে মানুষজন যেভাবে খুবই খুশির মধ্যে থাকে, চাঁদ রাত যেরকম গতকালকে রাত্রে ছিল আমাদের জন্য এরকমই। এখন নেতাকর্মীরা এত ঠান্ডার মধ্যে এখানে আসছে শুধু নেত্রীকে একবার দেখার জন্য। আমরা খুবই আনন্দিত বেগম খালেদা জিয়া এখানে আসছেন এবং উন্নত চিকিৎসার জন্য আমরা সবাইকে বলবো এবং যুক্তরাজ্য প্রবাসী হিসেবে দেশের মানুষকে সবাইকে অনুরোধ করব আপনারা দোয়া করবেন। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে যখন তিনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হয়েছে লন্ডন ক্লিনিকে। আলোচিত এই হাসপাতালেই চিকিৎসা নেবেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া। বৈঠকের পর ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন।
কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সাথে সাক্ষাৎকালে একথা বলেন প্রধান উপদেষ্টা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে এসে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ইআইবি। আশ্বাস দিয়েছেন তাদের ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন যে আগামী জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার যেন সত্যিকারের স্থানীয় এবং একটি কার্যকর সরকার হয় তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একযোগে প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের এমপি ডক্টর রূপা হককে সংবর্ধনা দিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিকেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডক্টর রূপা হক বলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো ফেরত আসা উচিত। এই টাকা বাংলাদেশের জনগণের। বলেন, বৈষম্য রোধে জুলাই আগস্টে রক্ত দিয়েছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ, যে কারণে তারা জীবন দিয়েছেন। সে লক্ষ্য যেন অর্জিত হয়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। দুর্নীতিসহ সকল অনিয়ম বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন রূপা হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। Bachara, as you said, little kids, teenagers, the Abu Said thing. It's impossible not to be a human and not to cry when you see those kind of situations. So we must have something better out. The durniti should not continue. Ami jani na kothayo ei poisha gese. I really don't know where, but ei poisha feroduchi de deshe, because this is the Bangladeshi people's money. শেখ হাসিনা ও তার পরিবারের রাজুক থেকে প্লট গ্রহণে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক, জানিয়েছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। যে কোনো সময় হতে পারে মামলা। 2022 সালে এক সারিতে 60 কাঠার ওই প্লট বরাদ্দ নেন তারা, যার মোট মূল্য হিসেবে মাত্র 1,80,00,000 টাকা পরিশোধ করেছিলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2022 সালের 31 অগাস্ট থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের 10 কাঠার এই প্লটটি তার। শেখ হাসিনা পরিবারের আরও 5 জনকেও একই জায়গা বরাদ্দ দেওয়া হয় একই পরিমাণ প্লট। 3 লাখ টাকা কাঠা দরে 10 কাঠা প্লট সবগুলো। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নামেও একই পরিমাণ সম্পত্তি। একই তারিখে ভাই বোনকে প্লট বরাদ্দ দেয় রাজক। শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক ওই প্লটটি বরাদ্দ পান একই বছরের 12 অক্টোবর। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পরিচয়ে আরও 2টি প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। প্লট নিয়েছেন মেয়ে আজমিনা সিদ্দিকও। এক সারিতে 6টি প্লট, পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1,80,00,000 টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এসব অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। মহাপরিচালক জানান, অনুসন্ধানের অগ্রগতির কথা। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে।
এছাড়াও শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বিমানবন্দরের 3rd টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দুদকের অনুসন্ধানে। শীঘ্রই শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। এই ঘটনায় সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, তখন তার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতেই সম্প্রতি তার অবস্থানের মেয়াদ বাড়ানো হয়। কোনো ভাষা এবং সাহিত্যে ভারত সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সিদ্ধান্ত ইতিবাচক হিসাবে নেয়নি বাংলাদেশের মানুষ। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনার রোশনালে পড়েন খালেদা জিয়া। ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে জুলাই অভ্যুত্থানে আহতদের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুলিশকে ইমেজ সংকটে ফেলেছিলেন শেখ হাসিনা। কাজের মাধ্যমেই হারানো ভাবমূর্তি উদ্ধার করতে হবে। আজ রাজধানী, কুমিল্লা এবং নরসিংদী সহ লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি হয়েছে 11টি জেলায়। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে দেশ জুড়ে জনসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বলেন, জুলাই ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এতদিনেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। 24 পরবর্তী সময়ে আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এই যে জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। 15ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। নরসিংদীর শিবপুর সদরসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির জন্য 7 দফা দাবি তুলে ধরে সার্জিস বলেন, দেশের মানুষই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। হয়তো অনেক পুলিশ সদস্য, বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য ভাইরা রয়েছে, আপনাদেরকে অনুরোধ করব, খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে। আপনাদেরকে এই ইমেজ আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বর, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে জনসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় নেতারা বলেন, ভবিষ্যতে আর কেউ যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেই রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে হবে। এছাড়া নারায়ণগঞ্জ ও রাজশাহীতেও জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তুলে ধরা হয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির 7 দফা দাবি। জাহিদ হাসান, যমুনা নিউজ।
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে তৎকালীন বিডিআরের কারাবন্দী সদস্যদের স্বজনরা। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। এ সময় তারা কারাবন্দী বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। কাল রায় তাদের পক্ষে না আসলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয় জামায়াত থেকে। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক বিডিআর এবং তাদের পরিবারের সদস্যদের গণজমায়েত। ২০০৯ সালে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ ৩ দফা দাবি জানান তারা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা জেলে আছে দীর্ঘদিন ধরে, তারা অনেক কষ্টে আছে, নিরপরাধ বিডিআর সবার মুক্তি চাই এবং আমাদের সবারই চাকরি পূর্ণ বহাল চাই। আমি আমার পুনরায় সেই বিডিআরের সম্মান ফিরে পেতে চাই। যে বিডিআররা দেশের সীমান্ত রক্ষা করে দেশের সব চাকরি বাকরি করে তার সন্তান পরিবার পরিজনকে দেখবে, উল্টো পরিবার পরিজনদের তাদের দেখাশোনা করতে হয় কেন? সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে। দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাত্রা শুরু করেন তারা। তবে পুলিশের বাধার মুখে শাহবাগ মোড়েই আটকে যায় মিছিল। সেখানে শুরু হয় অবস্থান কর্মসূচি। সেখান থেকে ছাত্র এবং সাবেক বিডিআর সদস্যদের 9 জনের একটি দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। লিখিত 9 জন সদস্য আমরা পাঠিয়েছি এখান থেকে। তারা তাদের ন্যায্য অধিকার প্রধান উপদেষ্টার মহোদয়ের কাছ থেকে বুঝে নিয়ে আসবে। উনি যদি ওখান থেকে যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে বুঝিয়ে দেয়, ইনশাল্লাহ আমরা রোড ছেড়ে দেব। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিনিধি দল ফিরে এলে শাহবাগ মোড়েই ঘোষিত হয় পরবর্তী কর্মসূচি। কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে। যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই, আমরা শাহবাগ ব্লকেট করব। সন্ধ্যায় শাহবাগ মোড় ছেড়ে দেন তারা। 9 জানুয়ারি বিস্ফোরক মামলার শুনানি পর্যন্ত অপেক্ষা করা হবে শহীদ মিনার চত্বরে। পরে রাতে শহীদ মিনার চত্বর থেকে আসে 1 দফার ঘোষণা। আগামীকাল আমাদের একটি ব্লকেট কর্মসূচি আছে। যদি ওই ব্লকেট কর্মসূচিতে ভালো কোনো রেজাল্ট না আসে, তাহলে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা করছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে। ক্ষতি পুষিয়ে উঠতে বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীতে 4 দিনের আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধন শেষে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। প্রদর্শনীতে 25টি দেশের 500টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠানে পোশাক খাতের নেতারা বলেন, দেশের উন্নয়নে গার্মেন্টস সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই, তাহলে আমাদের অর্থনীতি আরো বেশি খাদের মধ্যে পড়বে। আমাদের একটা সাময়িক কষ্ট নিতে হবে, বা সেই কষ্টটা কতটুকু সহনশীল করা যায় সেটার জন্য নিশ্চয়ই পরামর্শ করার প্রয়োজন রয়েছে এবং আমরা নিশ্চয়ই পরামর্শ করব। খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজ, এসি, মোটরসাইকেল ও কম্প্রেসার তৈরির শিল্পে অর্জিত আয়ের উপর কর দ্বিগুণ করেছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে বাড়বে উৎপাদন ব্যয়, থমকে যেতে পারে এই খাতের বিনিয়োগও। বিশ্লেষকরা বলছেন, অর্থ বছরের মাঝপথে এসে কর বৃদ্ধির সিদ্ধান্ত টেকসই কোনো পন্থা নয়। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে বাড়ছে শিল্প খাতের অবদান। বিদেশি উদ্যোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্থানীয় উৎপাদন।
তবে অর্থবছরের মাঝপথে এসে কর ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার। এর অংশ হিসেবে খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজ, এসি, মোটরসাইকেল ও কম্প্রেসার তৈরির শিল্পে দ্বিগুণ করা হয়েছে আয়কর। এনবিআরের এক প্রজ্ঞাপনে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 1 লাফে আয়করে এমন বৃদ্ধিতে কমে যাবে এসব খাতের উৎপাদন। কর বাড়ানো তার মানে হলো যে সাধারণ মানুষের উপর কর আরোপ। আসলে সরকারের যে কর নীতি সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায়, বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে, সামাজিক ন্যায় বিচারের জায়গা করের, তো সেটা কিন্তু আর থাকছে না। তো সুতরাং আমি মনে করি যে আসলে এই করের কারণে এই যে ইলেকট্রনিক্স পণ্যগুলো রয়েছে সেগুলোর উৎপাদন কমে যাবে। এতদিন 10% আয়কর ধার্য থাকলেও এখন দিতে হবে 20%। আগামী অর্থবছর থেকে কার্যকর হবে এই নির্দেশনা। তবে এআইটি বৃদ্ধি প্রজ্ঞাপন পাওয়া মাত্রই যন্ত্রাংশ আমদানিতে ধার্য হয়ে যাবে শুল্ক। কর ফাঁকির কারণে কিন্তু আমাদের কর রাজস্ব ঠিকমতো আদায় হচ্ছে না। বিনিয়োগগুলো যাতে দেশি বিদেশি প্রাইভেট সেক্টরগুলো থেকে আসে সেটা আসলে নিশ্চিত করা, এটা করতে পারলে অটোমেটিক্যালি আমাদের কর রাজস্ব আদায়টা বাড়বে। এর জন্য আসলে মানে নতুন করে যে কর আরোপ করা সেটা করতে হবে না। বলা হচ্ছে উৎপাদনমুখী শিল্পে আয়কর বৃদ্ধির ফলে ঝুঁকির মুখে পড়বে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ। উৎপাদন কিছুটা ব্যাহত হতেই পারে, কারণ কাস্টমার যদি কমে যায় তখন সেখানে তো সে উৎপাদন কমিয়ে দেবে, কারণ তাকে তো লস রিকভার করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। 2032 সালের 30 জুন পর্যন্ত দিতে হবে নতুন ধার্য করা কর। কর বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্য উপদেষ্টা। বললেন, বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে জ্বালানির দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতের কর বাড়ানো হচ্ছে। অবশ্যই প্রয়োজনীয় যে সংস্কারগুলো আমাদেরকে সম্মিলিতভাবে করতে হবে, এর দায় আপনারাও এড়াতে পারবেন না, আমরাও এড়াতে পারবো না। আজকে যে দুর্বৃত্তায়ন হয়েছে, যে ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড হয়েছে, এর জন্য আমরা হয়তো সকলেই কিছু না কিছু দায়ী। আইএমএফের শর্তানুযায়ী রাজস্ব বৃদ্ধি করতেই নানা ক্ষেত্রে নতুন করে কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশে নিত্য পণ্যের দাম এখনও সহনশীল নয়। বিশেষ করে ভোজ্য তেলের বাজারে জটিলতা আছে, যে পণ্যে বাংলাদেশ কখনো স্বয়ংসম্পূর্ণ হবে না, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে একনেক সভা শেষে ব্রিফিং করেন তিনি। জানান, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত 40,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। কথা ছিল বাস্তবায়ন ধীর, এমন প্রকল্পের মেয়াদ বাড়াবে না অন্তর্বর্তী সরকার। সেজন্য বাদ দেয়া হচ্ছে অলাভজনক উদ্যোগ। সংশোধনের জন্য ফেরতও পাঠানো হয়েছে অনেক প্রস্তাব। ইদানিং সেই অবস্থান থেকে বেরিয়ে প্রকল্প সংশোধনের সুপারিশ অনুমোদন করছে পরিকল্পনা বিভাগ। বলা হচ্ছে, যেসব প্রকল্প শেষ পর্যায়ে সেগুলো দ্রুত শেষ করতেই এই সিদ্ধান্ত। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন 3টি সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন উদ্যোগ ছিল 7টি। এই 10 প্রকল্পে ব্যয় হবে 4,246 কোটি টাকা। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পানি ব্যবস্থাপনা এবং বন্দরগুলো সচল রাখা, বন্যা নিয়ন্ত্রণ, যে লবণাক্ততা সমস্যা, এগুলো সব নিয়ে নতুন করে আবার একটা বিশ্বব্যাংক এবং অন্য দাতা সংস্থা চাচ্ছে আমাদেরকে এই সব কিছু নিয়ে একটা সার্বিক পরিকল্পনা করার জন্য। এ সময় উঠে আসে নিত্যপণ্যের চড়া বাজার প্রসঙ্গ। পরিকল্পনা উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমানোই এই সময়ের মূল চ্যালেঞ্জ। এটা কি আসলে কমা নাকি, মানে 12% কত থেকে 11% কত হয়েছে যেন, তার মানে মূল্যস্ফীতি এখনো বেশি আছে। তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে যাদের নির্দিষ্ট আয়ের মানুষ। পরিকল্পনা উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আগামীতে প্রকল্প বাস্তবায়নের গতি কমবে, কেননা গত অর্থ বছরের একই সময় প্রকল্পের পেছনে খরচ হয়েছিল 62,000 কোটি টাকা। এবার সেই অঙ্কটা 40,000 কোটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নাশকতা করতে গিয়ে আটক যুবক আলামিনের নামে মামলা হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 6 জানুয়ারি দুপুরের দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতর একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভারে আটকানো বিদ্যুতের তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করে। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিরাপত্তা কর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি তাকে আটক করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তি
সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছিল। পরে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানালে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়েছে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বা বিভিন্ন অভিযোগের যে কাজগুলো উপর যে ভিত্তি করে যে কাজগুলো করা হচ্ছে, তো আমাদের আশঙ্কা হচ্ছে এখানে একটা নাশকতারই চেষ্টা করা হয়েছে হয়তোবা। সেই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এবং এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িতরা মূলত 15 থেকে 20 বছর বয়সী কিশোর, তাই তাদের হাতে নাতে ধরতে বিপাকে পড়তে হচ্ছে পুলিশকে। তবে ছিনতাই রোধে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, 5 আগস্টের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, এখন সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। ঢাকাবাসীর কাছে এখন এক আতঙ্কের নাম ছিনতাই। সেটা দিনে দুপুরে হোক কিংবা রাতে, ছিনতাইকারীদের কবলে পড়ছেন নারী, পুরুষ এবং সব বয়সীরা। এমনকি ছুরিকাঘাতে কিংবা চাপাতির এলোপাথারি কোপে ঝরছে প্রাণও। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় ছিনতাইকারীদের নিয়ে নানান তথ্য দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ঢাকা শহরের বেশিরভাগ ছিনতাইকারীর বয়স 15 থেকে 20, তাদের হাতে নাতে ধরাটাও একটু কঠিন। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের ব্যাপারে গত এক সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠী সংগঠন দাবি আদায়ে রাজপথ দখল করে কর্মসূচি পালন করছে। এতে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি আরও ভঙ্গুর হয়েছে। বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের লোকেরা ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথকেই তারা বেছে নেয়। মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে কমিশনার জানান, 5 আগস্টের পরে বাহিনী কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেখান থেকে উতরে আসার চেষ্টা চলছে। হঠাৎ করেই 40,000 পুলিশ সদস্য পরিবর্তন সম্ভব নয় বলেও জানান তিনি, দরকার প্রশিক্ষণও। 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়, তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। গত 15 বছরের আচরণ থেকে পুলিশ বের হতে চায় বলেও জানান ডিএমপি কমিশনার। শর্টকামিংস, দুর্বলতা আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আপনাদেরকে সেবা দিব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে গুলশান 2-এ ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসাইনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন। গুলশানের 90 নম্বর রোডের 4 নং বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের পুরনো কার্যালয়। এই শীতে এখানেই অস্থায়ীভাবে করা কোর্টে মাঝে মাঝে সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলেন ডিএনসিসি কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় খেলায় অংশ নেন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেনও। রাত 8:45টার দিকে হয় হামলা। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারী 2 জন হেলমেট পরিহিত ছিলেন এবং মকবুল হোসেনকে এখানে এসে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এই পর্দা দেয়া অংশটির বাইরে নিয়ে যান এবং তার উপরে এলোপাথারি কোপানো হয় এবং তারপরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে এখানে যারা উপস্থিত ছিলেন তারা দৌড়ে সেখানে যান এবং ততক্ষণে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় উপস্থিত সহকর্মীদের একজনের সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায় বিস্তারিত। আমরা তো ওখানে ছিলাম, আমরা খেলছিলাম ওখানে। খেলারও তো অবস্থা আসলে বাইরে থেকে একজন এসে ডেকে আসলে একটু বাইরে নিল, একটু পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পরেই ঘটনাটা ঘটে আর কি। তাকে আমরা একাই দেখেছি আর কি, আর সাথে হচ্ছে যে একজন মোটরসাইকেলে ছিলেন আর কি, যার সাথে সে পালিয়ে যায় আর কি। যারা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছে এরকম নিয়ে যাইতেছে, তো নিয়ে যাওয়ার পরে হয়তো 1 থেকে 2 মিনিট পরে সারে এদিকে সিটটা এদিকে আগে পড়ছে,
আগে আমার বাঁচাও এই দিক দেখছি আমি এই তো ওইদিকে এরপর আর ওনারা দৌড় দিয়ে গেল, ওই যারা খেয়াল তুলেছিল হেরাও আবার দৌড় দিয়ে গেল, যাইয়া আর ধরতে পারে নাই। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। শেষ খবর পর্যন্ত তিনি এখন শঙ্কামুক্ত। বুকের এখানে একটা ইনজুরি আছে, বড় হাতে 2টা ইনজুরি আছে। ডাক্তার বলছে যে শঙ্কামুক্ত। উনি আসলে দুর্বৃত্তদের চিনতে পারেনি, আর ওরা পূর্ব পরিচিত কেউ না। সুষ্ঠু তদন্ত চাই যে কি জন্য আমার ভাইয়ের উপরে এইরকম একটা এরই মধ্যে আশেপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।